আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা দ্বিতীয় পর্ব আবার শুরু করতে যাচ্ছি। আমরা বলেছিলাম যে ভয়েস দুই প্রকার, অ্যাক্টিভ প্যাসিভ। এই পরিবর্তনগুলো আমরা বিভিন্নভাবে শিখেছি। এই পরিবর্তন শেখার জন্য অ্যাক্টিভ প্যাসিভ অ্যাক্টিভ করার জন্য যা দরকার তার এক নাম্বার হলো আমাদেরকে চিনতে হবে সাবজেক্ট। সেন্টেন্স থেকে সাবজেক্ট অবজেক্ট ফাইন্ড আউট। কেউ যদি সাবজেক্ট অবজেক্ট না বুঝে কোনো সেন্টেন্সে, তাহলে তার দ্বারা অ্যাক্টিভ প্যাসিভ সম্ভব না। সাবজেক্ট অবজেক্ট আরো আমাদেরকে চিনতে হবে যে ভার্বের ফর্ম, ভার্বের ফর্ম। এখানে আরেকটি কথা বলে রাখি, ভার্বের ফর্ম অবশ্যই চিনতে হবে, এবং অ্যাক্টিভ থেকে প্যাসিভ বা প্যাসিভ থেকে অ্যাক্টিভ, সকল ভার্বের অ্যাক্টিভ থেকে প্যাসিভ হয় না। এটা একমাত্র আমরা জানি ট্রানজিটিভ ভার্বের অ্যাক্টিভ থেকে প্যাসিভ হয়। কোন ভার্বের? ট্রানজিটিভ ভার্ব, বাংলায় বলে সকর্মক্রিয়া, অর্থাৎ যার অবজেক্ট আছে, যে ভার্ব অবজেক্ট গ্রহণ করতে পারে তাদেরই শুধু প্যাসিভ হবে। আর যদি অবজেক্ট না থাকে তাহলে সেই ভার্বের প্যাসিভ হয় না। আমরা এখন কোনগুলো ট্রানজিটিভ ভার্ব আর কোনগুলো ইনট্রানজিটিভ ভার্ব, সাবজেক্ট অবজেক্ট কি, অবজেক্ট চিনিবার উপায় কি, সাবজেক্টের অবস্থান কোথায়, অবজেক্টের অবস্থান কোথায় হয়, এইগুলো আলোচনা করার পরেই আমি পরিবর্তনে যাব অ্যাক্টিভ থেকে প্যাসিভ। ওকে বন্ধুগণ, আমরা আগে সাবজেক্ট আর অবজেক্ট নিয়ে কথা বলি, তারপরে আসবো ট্রানজিটিভ ইনট্রানজিটিভ ভার্ব। আর সাবজেক্ট ভার্বের পাশাপাশি, সাবজেক্ট অবজেক্টের পাশাপাশি আমরা শিখবো ভার্বের ট্রানজিটিভ ইনট্রানজিটিভ ফর্ম, এবং ভার্বের যে রূপ হয় সেই রূপগুলো সেন্টেন্স থেকে দেখে বোঝার চেষ্টা করব, তাহলে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারবো। এক নাম্বার হলো সাবজেক্ট অবজেক্ট চিনতে হবে, তারপরে ভার্বের ফর্ম চিনতে হবে, তারপরে এইগুলোই এই বিষয়গুলো যদি তুমি ভালো করে বুঝতে পারো তাহলেই অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারো। দেখো, করিম ইটস রাইস, এখানে দেখো। তবে বলে নিই আমরা যে ট্রানজিটিভ ভার্ব কোনগুলো হয়। ট্রানজিটিভ ভার্ব বা ছোট গ্রুপের ভার্বগুলি সাধারণত ট্রানজিটিভ ভার্ব। কোন গ্রুপের? ভার্ব ছোট। আমাদের মনে আছে আমরা ভার্বকে 4টা গ্রুপে ভাগ করেছিলাম। ভার্ব ছোট গ্রুপের ভার্বগুলি, এটা কোন গ্রুপের ভার্ব? নিশ্চয়ই এটা ভার্ব ছোট গ্রুপ। ভার্ব ছোট গ্রুপের যখন তারপরে ভার্ব ছোট এর পরে যে নাউন বা প্রনাউন থাকে ওহাই হইল অবজেক্ট। ভার্ব ছোট এর পরে যে নাউন বা প্রনাউন থাকে, এখানে তোমরা দেখতে পাচ্ছ রাইস একটি নাউন, তাহলে এটা অবজেক্ট। আবার বলি, অবজেক্ট চিনিবার উপায় আমরা আগে শিখতেছি। আর সাবজেক্ট জানো যে কোনো ভার্বের আগে যেটা থাকে, সাবজেক্টের অবস্থা সাধারণত ভার্বের আগে হয়। এখানে করিমের দ্বারা এই কাজটি হয়, তাই না? এখানে কাজ যে করে, তাই না, এটা হলো সাবজেক্ট। আর সাবজেক্টকে আমরা যদি সবচেয়ে ভালো হয় ডুয়ার বলি, বা এটাকে এজেন্টও বলতে পারি। ডুয়ার বা এজেন্ট, সাবজেক্ট। কয়টা নাম? সাবজেক্ট। এখন দেখো, এখানে এটা করিম সাবজেক্ট এবং ডুয়ার বা এজেন্ট। করিম সাবজেক্ট এবং ডুয়ার। সাবজেক্ট হলেই যে ডুয়ার হবে এটা কিন্তু না। এই হলো ডুয়ার এবং সাবজেক্টের মধ্যে একটা পার্থক্য লক্ষ্য করো। করিম এখানে সাবজেক্ট এবং ডুয়ার, করিম এখানে সাবজেক্ট এবং ডুয়ার। এবার আসো আমরা আরেকটা বাক্য দেখাই। A letter was written. এই বাক্যে দেখো, a letter subject but doer নয়। এবার পার্থক্য দেখো, ডুয়ার
এখানে ডুয়ার নিজেই সাবজেক্ট, এখানে আলেটার সাবজেক্ট কিন্তু সে ডুয়ার নয়। আলেটার সাবজেক্ট এই সেন্টেন্সের জন্য ভার্ব, ডুয়ার নয়। তাহলে আমরা বলতে পারি সব ডুয়ারই সাবজেক্ট হতে পারে না, কিন্তু সব সাবজেক্টই, আমরা আবার বলি কথাটা এইভাবে, সব ডুয়ারই সাবজেক্ট হতে পারে, সব ডুয়ারই সাবজেক্ট হতে পারে, সব সাবজেক্টই ডুয়ার নয়, সব সাবজেক্টই ডুয়ার নয়, সব ডুয়ারই সাবজেক্ট হতে পারে, সব ডুয়ারই সাবজেক্ট, সব ডুয়ারই সাবজেক্ট, কিন্তু সব সাবজেক্ট ডুয়ার নয়, সব সাবজেক্ট ডুয়ার নয়। রিমেম্বার, এই কথাটা এইভাবে মনে রাখবে। আবার বলি সব ডুয়ারই সাবজেক্ট, কিন্তু সব সাবজেক্ট ডুয়ার নয়। তাহলে এখানে কোরিং সাবজেক্ট আর রাইস হলো ভার্ব টু ডু এর পরে আছে এটা অবজেক্ট। আমরা সাবজেক্ট সবাই কম বেশি ধরতে পারি, চিনতে পারি, বুঝতে পারি। অবজেক্ট নিয়ে অনেকের সমস্যা আছে, তাই আমি অবজেক্ট চিনিবার একটি ফর্মুলা দিব তোমাদের, ইতিমধ্যে বলেছি। সরি, আমরা অবজেক্ট চিনিবার, এখন অবজেক্ট চিনিবার উপায়গুলো আমরা লক্ষ্য করব। আর সব অবজেক্ট চিনিবার কি, ভার্ব টু ডু এর পরে আমি লিখে দিচ্ছি ভার্ব টু ডু এর পরে। ভালো করে খেয়াল রাখো, এটা মনে রাখতে হবে, বুঝতে হবে। ভার্ব টু ডু এর পরে যে নাউন বা প্রোনাউন, এন দিয়া নাউন, পিন দিয়ে আমরা প্রোনাউন বোঝাবো। ভার্ব টু ডু এর পরে যে নাউন বা প্রোনাউন থাকে উহাই অবজেক্ট। দেখো, এটা অনেক ভাবে বলে কি বা কাপি দিয়ে প্রশ্ন করে উত্তর পেলে সেটা অবজেক্ট। আমি ওখানে যাচ্ছি না, অনেকে এটুকু বুঝে না, কিন্তু তোমরা যদি আমার এই কৌশলটি একটু ব্যবহার করো, দেখবে সব সাবজেক্ট, সব ভার্বেরই অবজেক্ট তোমরা খুঁজে পাবে। ভার্ব টু ডু এর পরে যে নাউন বা প্রোনাউন থাকে উহাই অবজেক্ট। এবার নমুনা হিসাবে দেখতে পারো, we eat rice। আবার দেখো, ইট ভার্বের পরে রাইস ব্যবহার করেছি, মানে এটা ভার্ব ছোট গ্রুপ, তারপরে নাউন আছে, তাহলে নিশ্চয়ই এটা অবজেক্ট। we like fish, দেখো ভার্ব টু ডু, তারপরে নাউন আছে, নিশ্চয়ই এটা অবজেক্ট। এবং এখানে এটাও বলতে পারি, এখানে যদি প্রোনাউনও থাকে সেটাও অবজেক্ট হবে। দেখো, আই লাভ ইউ, দেখো ইউ এটা প্রোনাউন, আর এটা হলো ভার্ব টু ডু, তাই এটাও কি অবজেক্ট। তা আমার এই ফর্মুলাটি ব্যবহার করে তোমরা সহজেই অবজেক্ট চিনতে পারো একটা সেন্টেন্স থেকে। আচ্ছা বলো, ফর্মুলাটা কি? ভার্ব টু ডু এর পরে, তাহলে ভার্ব টু ডু কি সেটা চিনতে হবে তোমাদের। সহজ কথা, ভার্ব টু ডু এর পরে যে নাউন বা প্রোনাউন থাকে উহাই অবজেক্ট। এবার আরেকটি एग्जांपल দেখো, এটা অনেকেই এটা দেখানো দরকার। যেমন ধরো, ওই লিভ ইন ঢাকা। এখন বন্ধুগণ, ঢাকা কিন্তু নাউন, লিভ হইল ভার্ব টু ডু, ওই হইল সাবজেক্ট, এটা মেইন ভার্ব, বেস প্রেজেন্ট ফর্মে আছে, কি বলে, এটা হলো প্রিপজিশন। প্রিপজিশন দেখো, এবার নাউন আছে ভার্বের পরে, কিন্তু না ভার্বের পরে না, ভার্বের পরে আছে প্রিপজিশন, প্রিপজিশনের পরে আছে কি ঢাকা। এই যে প্রিপজিশনের পরে যে নাউন আসছে, এটাকে যদি তুমি অবজেক্ট বলো ভুল হবে, কারণ আমার ফর্মুলাতে এটা বলা হয়, আমি শিখেছি ভার্ব টু ডু এর পরে নিশ্চয়ই ঢাকা ভার্ব টু ডু এর পরে না, প্রিপজিশনের পরে। এখানে আরেকটা পার্টস অফ স্পিচ আছে, এটা ভার্ব, ভার্বের পরে আরেকটা পার্টস অফ স্পিচ আছে, সেটা প্রিপজিশন। প্রিপজিশনের পরে আসলে যে অবজেক্ট হবে সেটা আমি ভার্বের অবজেক্ট হবে সেটা একবারও বলিনি, এটা প্রিপজিশনের অবজেক্ট হতে পারে, আর সেই জন্যই এটাকে বলা হয় অ্যাডভার্বিয়াল। ইন ঢাকাটা হলো অ্যাডভার্বিয়াল। তাহলে এইটা এই ভার্বের অবজেক্ট নাই, এই ভার্বের অবজেক্ট নাই। এখন অবজেক্ট নাই, তাই এই ভার্বটাকে বলা হবে ইনট্রানজিটিভ ভার্ব। এর আগে যে দেখালাম যার অবজেক্ট ছিল সেটা হলো ট্রানজিটিভ ভার্ব। এখন তোমরা সহজেই বুঝতে পারছো
ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্ব। আরেকটা দেখো, উই গো টু স্কুল। ওকে বন্ধুগণ, এবার বলো তো স্কুল কি অবজেক্ট কি অবজেক্ট? গো হলো ভার্ব টু, ঠিক আছে, মেইন ভার্ব, এখানে এটা প্রেজেন্ট ফর্ম আছে, এটা সাবজেক্ট, এটা হলো প্রিপজিশন, নিশ্চয়ই প্রিপজিশনের পরে নাউন আছে, সুতরাং এটা অবজেক্ট, এটাও প্রিপজিশনাল অ্যাডভার্বিয়াল। টু প্লাস স্কুল, এটা অ্যাডভার্বিয়াল বলে। তাহলে আমরা দেখলাম এটা ইনট্রানজিটিভ ভার্ব, যদি এই ভার্বটার অবজেক্ট নাই তাহলে এটা ইনট্রানজিটিভ, তাই না? হি কেম হিয়ার। বন্ধুগণ বলো, হিয়ার কি কোনো নাউন প্রনাউন? নো, হিয়ার অ্যাডভার্ব, এখানে ভার্বের পরে আছে অ্যাডভার্ব, নিশ্চয়ই এটা অবজেক্ট নয়। আর এই কেম হলো ইনট্রানজিটিভ। তাহলে আমরা জানলাম কর্ম অনুসারে ভার্বকে অবজেক্ট অনুপাতে ভার্বকে দুই ভাগে ভাগ করা যায়, ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ। তাহলে আমরা শিখে নিই ট্রানজিটিভ ভার্বের প্যাসিভ হয়, ইনট্রানজিটিভ ভার্বের প্যাসিভ হয় না। কর্ম অনুপাত অবজেক্ট অনুসারে ভার্ব দুই প্রকার, ট্রানজিটিভ ভার্ব, একটা হলো ইনট্রানজিটিভ ভার্ব। বন্ধুগণ, আমরা আজকে শিখে গেলাম ট্রানজিটিভ ভার্ব কি, ইনট্রানজিটিভ ভার্ব কি। খুব সহজ কথা, ভার্ব টু এর পরে যে নাউন বা প্রোনাউন থাকে ও অবজেক্ট, আর অবজেক্ট থাকলে সেই ভার্বটাকে বলবো ট্রানজিটিভ ভার্ব, আর অবজেক্ট না থাকলে সেই ভার্বটিকে বলবো ইনট্রানজিটিভ ভার্ব। আরো শিখলাম ট্রানজিটিভ ভার্বের প্যাসিভ হয়, ইনট্রানজিটিভ ভার্বের প্যাসিভ হয় না। আলহামদুলিল্লাহ, আমরা এবার যে রুলটি দেখব, যে নিয়মটি দেখব, সেটি একটু লক্ষ্য করো। আমরা সাবজেক্ট হিসাবে যখন, সাবজেক্ট কি আমরা কেস হিসাবে বলি নমিনেটিভ কেস, কেস নমিনেটিভ কেস আর অবজেক্টিভ কেস। কারণ অ্যাক্টিভ প্যাসিভ করতে গেলে নমিনেটিভ থাকলে অবজেক্টিভ করতে হয়, অবজেক্টিভকে নমিনেটিভ করতে হয়। এই চারটা তোমরা দেখো, আই মি, অবজেক্ট থেকে সাবজেক্ট আসলে আই হবে, আই নমিনেটিভ ভার্ব, অর্থাৎ সাবজেক্ট থেকে অবজেক্টিভ হলে মি। ওই বলো আস, ইউ হি হি, she she her, he him, she her, ঠিক আছে? it, এর ব্যাপারটি খেয়াল করো, it they, them। এরপরে যদি কোনো নাউন হয়, নাউনের ব্যাপারগুলো আবার দেখো। নাউন, যেমন এনি নাউন, যে কোনো নাউনই হোক, নাউন নাউন, অর্থাৎ নাউনকে যখন তুমি সাবজেক্ট থেকে অবজেক্ট করবে নাউনই হবে, অবজেক্ট থেকে যখন সাবজেক্ট করবে তার কোনো পরিবর্তন হবে না, নাউনের পরিবর্তন হবে না। প্রোনাউনের মধ্যে দুইটার পরিবর্তন হচ্ছে না, ইউ ইউ, ইট ইউ। এরা সাবজেক্টের ঘরে থাকলেও ইউ এই আকারেই থাকবে, অবজেক্টে থাকলে এইভাবেই থাকবে। তো এই চারটা জানতে হবে, এটাকে বলে কেস। কেস আমরা প্রধান তিন প্রকার, এটা নমিনেটিভ কেস, অবজেক্টিভ কেস, পসেসিভ কেস। আমাদের ভয়েস চেঞ্জে পসেসিভটা লাগবে না, তাই আমি এটা উল্লেখ করিনি। নমিনেটিভ, অবজেক্টিভ এই টার্মটা যে না বুঝবে তার দ্বারা ভয়েস চেঞ্জ ভালো হবে। বন্ধুগণ, তাহলে অ্যাক্টিভ থেকে প্যাসিভ শিখতে হলে ভয়েস চেঞ্জের বেলা কি কি জানা দরকার, সেটা হলো এক নাম্বার হলো সাবজেক্ট, অবজেক্ট, তারপরে আসো সাবজেক্ট, অবজেক্ট, এরপরে হলো ভার্ব, এর ফর্ম। এরপরে আসো,
আর আরেকটা জিনিস আমরা এখন যেটা আলোচনা করতে যাচ্ছি, ভার্বের বিভিন্ন ফর্ম। হেল্পিং ভার্ব, হেল্পিং ভার্ব, মেইন ভার্ব। আমরা হেল্পিং ভার্বের সংক্ষিপ্ত লিখবো এইচবি, আর মেইন ভার্বের সংক্ষিপ্ত লিখবো এমবি। একটু মনে রাখবে আমার এই আলোচনা। এবার আমি দেখো মেইন ভার্ব আর হেল্পিং ভার্ব নিয়ে দেখাচ্ছি। আই গো টু স্কুল। বন্ধুগণ, আগে বলছি যে সেন্টেন্সে একটি মাত্র ভার্ব থাকে সেটাই মেইন ভার্ব। তাহলে গো এইখানে মেইন ভার্ব, খেয়াল করো, গো এইখানে মেইন ভার্ব। On the other hand, I am going to school. তাহলে am এখানে হেল্পিং, এখানে গো বেস ফর্মে প্রেজেন্ট ফর্মে আছে, এখানে আইএনজি ফর্মে আছে। ওকে, দেখো হেল্পিং ভার্ব সেন্টেন্সে মেইন ভার্বের সাহায্য করে। মেইন ভার্ব যদি না থাকে তাহলে হেল্পিং ভার্ব কোত্থেকে আসবে? মেইন ভার্বের কাজই হলো, হেল্পিং ভার্বের কাজই হলো মেইন ভার্বকে হেল্প করা। কি ধরনের হেল্প করা? টেন্স গঠনে সাহায্য করা। হেল্পিং ভার্বের কাজ কি? টেন্স গঠনে সাহায্য করা। হেল্পিং ভার্বের কাজ কি? আমি বিদ্যালয়ে যাচ্ছি। দেখো এম অর্থ হয় বা হই, এখানে বাংলা করলে হই পাওয়া যাবে না। একথার অর্থ কি? এম যে অর্থ বহন করে মেইন ভার্ব হলে, হেল্পিং ভার্ব হলে তার সেই অর্থ প্রকাশ পাবে না। হেল্প এম এখানে আসছেই টেন্স গঠনে মেইন ভার্বকে সাহায্য করার জন্য। বুঝে আসছে? তাহলে মেইন ভার্ব আর হেল্পিং ভার্ব এটা যদি আমরা সেন্টেন্স থেকে চিনতে পারি তাহলে আমাদের ভয়েস চেঞ্জ অনেকটা হেল্প হবে। আর এগুলি না চিনতে পারলে করা সম্ভব, ভার্ব না চিনলে তো কোনো কিছুই হওয়া সম্ভব না, আগেই বলেছি। আর কি বাক্য দেখো, I have done the work। এই ক্ষেত্রেও দেখো একটা মেইন ভার্ব আছে, এটা পাস্ট পার্টিসিপল ফর্ম, হেল্পিং ভার্ব আছে, এটা হলো প্রেজেন্ট ফর্ম। I have done the work। হ্যালো বন্ধুগণ, এটা মেইন ভার্ব, এটা হেল্পিং। আবার দেখো I will buy a hand। এখানে দেখো বাই উইল, উইল হেল্পিং ভার্ব, এটা মডেল থেকে আসছে, এটা মেইন ভার্ব, এটা ভার্বের বেস, এটা হেল্পিং। তাহলে এটাও জেনে রাখো যে মেইন ভার্বের, হেল্পিং ভার্বের অবস্থান কোথায় হয়? মেইন ভার্বের আগে, মেইন ভার্বের আগে। কখনোই মেইন ভার্বের পরে হেল্পিং ভার্ব বসে না, এটাও খেয়াল রাখবে। যত সেটা অ্যাক্টিভ হোক প্যাসিভ হোক, সব সময় হেল্পিং ভার্বটা মেইন ভার্বের আগে থাকবে, মেইন ভার্বের আগে থাকবে। তাহলে আমরা এখানে হেল্পিং ভার্ব আর মেইন ভার্বও চিনলাম। এবং হেল্পিং ভার্বের কাজ কি? কার মনে আছে বলো দেখি, হেল্পিং ভার্বের কাজ কি? হেল্পিং ভার্বের কাজ হলো টেন্স গঠনে সাহায্য করা। কাকে সাহায্য করে? মেইন ভার্ব। বন্ধুগণ, হেল্পিং ভার্বের কাজ হলো মেইন ভার্বকে সাহায্য করা। এবার আমরা বাক্য থেকে অবজেক্ট ফাইন্ড আউট করাটা শিখবো। একটু আগে আমরা শিখেছি, দেখি মনে আছে কিনা, বের করো কোনটা অবজেক্ট। ফাদার গেভ মি আ পেন। আমাদের ফর্মুলা মতো অবজেক্ট চিনিবার উপায় প্রথমে দেখতে হবে এটা কোন গ্রুপের ভার্ব বা টু। ঠিক আছে, টুডুর পরে প্রোনাউন আছে, টুডুর পরে নাউন আছে। মাশাআল্লাহ, এখানে দুইটাই হচ্ছে। প্রথমে আমরা একটা দেখেছি, এবার দেখলাম দুইটা হচ্ছে। ফাদার গেভ মি আ পেন, এটা গেভ হলো ভার্ব টু ডু গ্রুপের। আমরা বলেছি ভার্ব টু ডু এর পরে যে নাউন বা প্রোনাউন থাকে ও হয় অবজেক্ট। আবার দেখো এই অবজেক্টগুলোর মধ্যে একটা ব্যক্তিবাচক, একটা বস্তুবাচক, এটা বস্তুবাচক, এটা ব্যক্তিবাচক। দেখো একটা ব্যক্তিবাচক আছে, একটা বস্তুবাচক আছে। বস্তুবাচকটাকে বলে ডিরেক্ট অবজেক্ট।
আর ব্যক্তিবাচকটাকে বলা হয় ইনডিরেক্ট অবজেক্ট। ওতে অবজেক্ট বুঝি। বন্ধুগণ, আমরা এটাও জানলাম যে অবজেক্ট আবার দুই রকমের হয়। অ্যাক্টিভে যে অবজেক্ট থাকে, হয় ডিরেক্ট ইনডিরেক্ট, দুইটা অবজেক্টই থাকতে পারে বা একটা অবজেক্ট থাকতে পারে। তবে এটা মনে রাখবে, ব্যক্তিবাচক যে অবজেক্টটি সেটা ইনডিরেক্ট অবজেক্ট, আর বস্তুবাচক যে অবজেক্টটি সেটা ডিরেক্ট অবজেক্ট। He teaches us English. আচ্ছা দেখো, teaches বা ছোট গ্রুপের, এটার পরে প্রোনাউন আছে, এটার পরে নাউন আছে। বলো কোনটা কোন অবজেক্ট? আচ্ছা, এবার দেখো, আজকে যে ইনডিরেক্ট অবজেক্ট বলেছো সে পাস করেছে, ইংলিশকে যে ডিরেক্ট অবজেক্ট বলেছো সে পাস করেছে, আর এটা বলতে না পারলে ফেল করেছে। তাহলে ডাবল অবজেক্টের মধ্যে একটা আমরা দেখতে পাচ্ছি, একটা ডিরেক্ট অবজেক্ট, একটা ইনডিরেক্ট অবজেক্ট। ব্যক্তিবাচক যেটা সেটা ইনডিরেক্ট অবজেক্ট, বস্তুবাচকটা ডিরেক্ট অবজেক্ট। আমরা অবজেক্ট ফাইন্ড আউট করা শিখলাম। খেয়াল করো, আরো দেখো, I am a teacher. দেখো, এটা মেইন ভার্ব, প্রেজেন্ট ফর্ম আছে, এটা নাউন। এটা নাউন হলো, এটা অবজেক্ট কিনা আগে দেখো। না, এটা অবজেক্ট না। কেন? এটা তো ভার্ব টু ডু না, এটা ভার্ব টু বি গ্রুপ। এই ভার্বটি কোন গ্রুপের ভার্ব? ভার্ব টু বি। আমি তো বলিনি টু বি এর পরে নাউন প্রোনাউন থাকলে সেটা অবজেক্ট, আমি বলেছিলাম টু ডু। তাহলে আ টিচার এখানে অবজেক্ট না হয়ে এটা হবে সাবজেক্টের কমপ্লিমেন্ট। এটা হবে কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট নিয়ে আমরা আবার পরে কথা বলব। দেখো, ইউ হ্যাভ আ খাও। এখানে দেখো মেইন ভার্ব প্রেজেন্ট ফর্মে আছে, এটা নাও। এটা অবজেক্ট কিনা বলো? নো, এটা অবজেক্ট না, কারণ এটা ভার্ব টু ডু না, এটা ভার্ব টু হ্যাভ। ভার্ব টু হ্যাভ এর পরে নাউন প্রোনাউন থাকবে, সেটা অবজেক্ট আমি একবারও বলিনি। একটু দয়া করে দেখো। আরেকটা বাক্য দেখো, I have breakfast. breakfast. বন্ধুগণ, এটা নাউন বা এইটা যদিও ভার্ব টু হ্যাভ, কিন্তু দেখো একটা বিষয় লক্ষ্য করো, এটা ভার্ব টু হ্যাভ গ্রুপে, কিন্তু মিনিংটা দিয়েছে ভার্ব টু ডু। হ্যাভ অর্থ আছে, টু হ্যাভ আছে অর্থ দিলে টু হ্যাভ হইতে, কিন্তু এটার অর্থ এমন একটা অর্থ দিচ্ছে যে এটা টু ডু যে অর্থ দেয় সেই অর্থে ব্যবহার করা হয়েছে। তাই এই ক্ষেত্রে এটা কিন্তু ট্রানজিটিভ ভার্ব, এবং এটা হলো অবজেক্ট, নাউন, এটা অবজেক্ট। বুঝতে পারছো? অনেক সময় টু হ্যাভ ভার্ব যদি টু ডু ভার্বের মতো অ্যাক্টিং করে, কাজ করে, তাহলে সেটাকেও আমরা ভার্ব টু ডু মতো ধরে নিব, তখন তাকে ট্রানজিটিভ ভার্ব বলা যাবে। বন্ধুগণ, আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ চেনার জন্য তোমাদের সর্বশেষে যেটা লাগবে সেটা হলো এই গ্রুপটা, B0, B1, B2, B3, B4, আলহামদুলিল্লাহ B। এটা জানলে হবে am, is, are। দেখো, বেস ফর্ম বি, প্রেজেন্ট ফর্ম am, is, are, পাস্ট ফর্ম বলো, এটা অবশ্যই জানতে হবে। এটা যে না জানে সেও পারবে না। পাস্ট পার্টিসিপল বলো বি, আইএনজি যুক্ত বি। বন্ধুগণ, আমি যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, এই আটটার একটা লাগবে। ছবি গ্রুপ ছাড়া প্যাসিভ হবে না, ছবি গ্রুপ ছাড়া প্যাসিভ হবে না। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে এই আটটা ভার্বের একটা ভার্ব তোমাকে দিতে হবে। এখন কোন ক্ষেত্রে কোন ভার্বটি বসাবে এটা আমি একটি কৌশল তোমাদেরকে বলে দিব, কিন্তু এটা তোমাদের মগজে থাকতে হবে, কাগজে থাকলে হবে। সুতরাং এটা মগজে রাখো। তারপরে অবজেক্ট চিনিবার উপায় মগজে রাখো। ভার্বের মেইন ভার্ব, হেল্পিং ভার্ব, এগুলো মগজে রাখো। ভার্বের পাঁচটি ফর্ম, সব ভার্বের, শুধু ছবির পাঁচটি ফর্ম জানলে হবে না, সব গ্রুপেরই পাঁচটি ভার্ব
এর ফর্ম দেখেই যেন তুমি সেন্টেন্স থেকে বলে দিতে পারো এটা কোন ফর্মে আছে। ফর্ম চিনতে ভুল হলে, মেইন ভার্বের যদি ফর্ম বলতে না পারো তাহলেও কিন্তু কি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে ভুল হয়ে যায়। তাহলে আমরা আজকের আলোচনাটা এখানে রাখতে চাচ্ছি। পরের ক্লাসে আমি অ্যাক্টিভ থেকে প্যাসিভ এটা দেখাবো। আপাতত যেগুলো দেখালাম এইগুলোর সাথে তোমাদিগকে সম্পৃক্ত হতে হবে। আমি বোঝাতে পারছি কি কি? সাবজেক্ট, অবজেক্ট, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, নমিনেটিভ, অবজেক্টিভ, ভার্বের 5টা ফর্ম এবং অবজেক্ট চিনিবার উপায়। সাবজেক্ট ডুয়ারের মধ্যে পার্থক্য, সাবজেক্ট ডুয়ারের মধ্যে পার্থক্য। ঠিক আছে, আমরা ক্লাসটা এখন শেষ করতে যাচ্ছি ইনশাআল্লাহ। আজকের জন্য আমরা আপাতত এখানে শেষ করব। আগামীকালও আবার আমরা এই 2 সেশনে 2টি পর্বে আমি আমার এই ক্লাসটি করব। তোমরা আমার সাথে থাকবে। অ্যাক্টিভ থেকে প্যাসিভ যারা জীবনে ভালোভাবে করতে পারোনি, আমার মনে হয় এটা দেখলে ইনশাআল্লাহ যে কেউ, যে কোনো বয়সী হোক, যে ক্লাসেরই হোক, যে ভয়েস চেঞ্জকে ভয় করে আসছে, ইনশাআল্লাহ তিনি যদি আমার সাথে সেটে থাকেন, আমার ক্লাসে উপস্থিত থাকেন অথবা আমার ভিডিওগুলো দেখেন, আমি আশা করছি ইনশাআল্লাহ সে শিখে যাবে। আরেকটি মেসেজ আছে, আমাদের বাংলা মাধ্যম আইকন একাডেমির বাংলা মাধ্যম ইংলিশ ভার্সনের বিভিন্ন ক্লাসের ভিডিও, তারপরে লাইভ ক্লাস নেওয়া হচ্ছে ভিডিও এবং লাইভের মাধ্যমে। আপনারা আমার পেজটি সবসময় ভিজিট করুন, পেজের লিঙ্ক দেওয়া আছে। তারপরেও যদি কোনো কমেন্টস থাকে আমার এই ক্লাসে, আমি প্রয়োজনে আমার পেজে কিন্তু টেলিফোন নাম্বার দেওয়া আছে, কারো কোনো দরকার হলে এই নাম্বারে যোগাযোগ করতে পারে 01674099838। যে কোনো ব্যাপারে আপনি যদি কোনো প্রশ্ন থাকে এই নাম্বারে কল করলে আমি উত্তর দিব। নামাজে বা অজুখানায় বাথরুমে থাকলে সমস্যা হতে পারে, কল রিসিভ নাও করতে পারি, পরবর্তীতে আমি ব্যাক করব। সুতরাং নামাজের সময় কল না দেওয়াই ভালো। ওকে, রাত 9টার পরে আমাকে সাধারণত পাওয়া যায় না। আমি 9:30-র মধ্যেই বেশিরভাগ সময় ঘুমিয়ে পড়ি। ইনশাআল্লাহ এই কথাগুলো মনে রেখে আমাকে কল দিবেন। কোনোটা সমস্যা হলে, কোনো অ্যাডভাইস থাকলে, কোনো পরামর্শ থাকলেও আমাকে দিবেন। আলহামদুলিল্লাহ, আজকের ক্লাসটি আমি এখানে শেষ করতে যাচ্ছি। আগামীকাল আবার দুপুর 2টায় 2 পর্বে আমরা এই ক্লাসটি আবার করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার রহমত, বরকত এবং শান্তি আপনাদের সকলের উপর বর্ষিত হোক। আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে আপনাদিগকে এবং আমাকে দুনিয়া ও আখিরাতে মঙ্গল ও বরকত দান করুন, অমঙ্গল ও ক্ষতি থেকে হেফাজত করুন। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।